প্রথমে জামাত আজকের থেকে কেন বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল হলেন এবং এই জামাতকে যারা তুচ্ছ তাচ্ছিল্য ছোট করে দেখছিলেন তাদের কাছে আজকে জামাত হয়ে গিয়ে যাবে আজকের থেকে একেবারে টপ লেভেলের রাজনৈতিক দলের দুটার ভিতরে একটি। আজকে বাংলাদেশে আজকে কিছুক্ষণ পরে হয়তো বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করবেন বিএনপি নেতৃবৃন্দ এবং খুব সম্ভব সর্বদলীয় লোকজন উনি ডেকেছেন। যদি বিএনপি কোনো সমঝোতায় না আসে তাহলে কি হইব? নিশ্চয়ই আন্দোলনে যাবে। তো আন্দোলনে যাবে কি করে? সামনে তো ঈদ, দেখেন কপালটা কত খারাপ, আবারও ঈদ। এবারে নির্বাচন কোনো স্বাভাবিক নির্বাচন হবে না, নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য তিনি তখনই নির্দেশ দিয়েছিলেন। আমরা ভাবছি হয়তো অন্য কিছু, কিন্তু এখন আস্তে আস্তে বিএনপির একদম দলীয় উচ্চতর পর্যায়ে থাকা নেতারা যেই বক্তব্য দিচ্ছেন তাতে এটা স্পষ্ট প্রতীয়মান তারা করতে চাচ্ছে বিএনপি যে বিএনপিকে মাইনাস ফর্মুলার সর্বোচ্চ ষড়যন্ত্র সাজানো হয়ে গেছে। দেখেন ভাই ব্রাদার, যে কোনো দেশের রাজার মূল শক্তি কি? রাজাকে কে রক্ষা করে? তার সেনাপতি রক্ষা করে। সেনাপতি তো মেইন, আমাদের সেনা প্রধানই তো মেইন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কে রক্ষা করবে? এই দেশ প্রধান রক্ষা করবে। উনি আমাদের কত রক্ষা করবে? আর ওই রক্ষার দাবি থেকে বলতেছি, স্যার পুরো দেশে একটা বাস ডলা দেন। আসসালামু আলাইকুম, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন, ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন, জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। 5ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের 8ই আগস্ট এই সরকার গঠনের পর আমরা সবাই ভাবছিলাম যে জনাব তারেক রহমান দেশে আসবেন, এমনকি একটা ঘোষণাও ছিল। বাট এরপর পরে নির্বাচনী শুনিয়া বিএনপি একটা বড় সমাবেশ করছিল, আপনাদের খেয়াল থাকার কথা। তো সেখানে আমরা কিছু বক্তব্য শুনেছিলাম। তারেক রহমানের প্রথম বক্তব্য ছিল পরিস্থিতিটা স্বাভাবিক না, এবারে নির্বাচন কোনো স্বাভাবিক নির্বাচন হবে না, নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য তিনি তখনই নির্দেশ দিয়েছিলেন। আমরা ভাবছি হয়তো অন্য কিছু, কিন্তু এখন আস্তে আস্তে বিএনপির একদম দলীয় উচ্চতর পর্যায়ে থাকা নেতারা যেই বক্তব্য দিচ্ছেন তাতে এটা স্পষ্ট প্রতীয়মান তারা করতে চাচ্ছে বিএনপি যে বিএনপিকে মাইনাস ফর্মুলার সর্বোচ্চ ষড়যন্ত্র সাজানো হয়ে গেছে। আওয়ামী লীগ নাই মাইনাস, বিএনপি মাইনাস, তাহলে রাজনীতির মাঠে কে থাকবে? জামাত, এনসিপি বা আরো দলগুলো। আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করে এদেশে ভিন্ন ধারার একটা সরকার প্রতিষ্ঠার চেষ্টা চলছে, এমন অভিযোগ বরাবরই বিএনপির থাকলেও আজকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুকী, খুবই শক্তিশালী একজন নেতা, তিনি বলছেন যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করার পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে বিএনপিকে মাইনাসের ফর্মুলার ষড়যন্ত্র সেটাকে রুখে দিতে হবে। সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা যেন বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সংগঠন তৈরি করতে পারি। গতকালকে আপনার কি বলা হয় যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রামে তিনি বলছিলেন, ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তার বক্তব্য ছিল, এখন কেউ কেউ মসনদ ছাড়তে চান না, মানে সিংহাসন বা যে ক্ষমতার চেয়ার এটা ছাড়তে চান না। 9 মাস অতিবাহিত হওয়ার পরও কেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না? এমনকি তিনি অতীতের কয়েকটা ইতিহাসও টানিয়েছেন, মানে সামনে টানিয়ে আসছেন যে অন্তর্বর্তী সরকার এর আগে যারা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা 3 মাসে যদি নির্বাচনী রোডম্যাপ করতে পারে, জনাব শাহাবুদ্দিনের আমলে আপনি কেন 9 মাসে পারছেন না? আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে। এখন এই যে বক্তব্য, বিএনপির নানান বক্তব্য, পাল্টা বক্তব্য, আর বিএনপির সঙ্গে প্রতিযোগিতা ভালো, প্রতিহিংসা করবেন না ও দাবি, আর এখানে ডিসেম্বরে নির্বাচন দিয়ে সংসদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন জনাব কি বলা হয় ফারুক সাহেব। তিনি গতকালকে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছেন। সেই প্রোগ্রামগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো যদি আমরা দেখি যে নির্বাচনটা নিয়ে কেন সরকার পেছাচ্ছে এটা তারা বুঝতেছে না, এমনকি সরকারের কাছে বলছে যে একটা কারণ দেখান। তো ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর শেষে আসছেন। গতকাল ওনার উপদেষ্টা, প্রেস উপদেষ্টা যিনি আছেন বা সচিব আছেন শফিক ভাই, তিনি বলছিলেন যে 30 জুনের পর একদিনও সরকার থাকবে না। তার মানে জানুয়ারি টু ডিসেম্বরে নির্বাচন হতে পারে জানুয়ারি, হতে পারে ফেব্রুয়ারি। তো আমরাও বুঝি না, এইভাবে না ঘুলাইয়া হতে পারে বইলা একটা তারিখ দিয়েই দেন, তফসিল বা নির্ধারিত তারিখ। বিএনপি বলতেছে আমাদেরকে রোডম্যাপটা দেন, তাহলে আমরা ক্লিয়ার হই। কারণ আগামী বছর যেই সময় নির্বাচনের কথা বলা হচ্ছে এই সময় ঈদ থাকবে, পাশাপাশি আপনার বর্ষাকাল থাকবে, স্কুলের পরীক্ষা থাকবে। তো এই সময়টাতে জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের দিকে রমজান থাকবে, এই সময়টাতে নির্বাচন কিভাবে করবে? তার মানে মাথার মধ্যে অন্য কিছু প্ল্যান আছে। আর বিএনপি দেখবেন বরাবরই ইদানিং ডক্টর ইউনূসের মোটিভ নিয়ে নানান প্রশ্ন তোলেন, এবং ডক্টর ইউনূসও আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে বিএনপিকে নিজে সমালোচনা করেছেন। তিনি যথেষ্ট বিজ্ঞ মানুষ, তারপরও এটা ওনার রাজনৈতিক অদূরদর্শিতারই পরিচয়।
আর এই বক্তব্যটা এতদিনের যেই ভাষা অবস্থান ছিল বিএনপির, এটা কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে যে তিনি বিএনপিকে মাইনাস করতে চাচ্ছেন, বিএনপিটা মনেই করে নিচ্ছে এখন। কারণ আন্তর্জাতিক অঙ্গনে তিনি এই ধরনের কথা বলাটা উচিত হয়নি। কথাটা সে যে অ্যাঙ্গেল থেকে লিখুক, কথাটা কিন্তু সত্য। কারণ আপনারা মার্ক করে দেখেন, বিএনপি যখনই কোনো বড় আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা করে তখনই সামনে ঈদ পড়ে যায়। যদি ঈদ না হয় তাহলে রোজা পড়ে যায়, যদি রোজা না হয় তাহলে বাচ্চাদের পরীক্ষা পড়ে যায়। বিএনপি আন্দোলন করতে পারে নাই। বিগত 17 বছরেও তাদের এই অবস্থা ছিল। সেই সুবাদে হয়তো এই ভদ্রলোক লিখছেন যে বিএনপি যখনই আন্দোলন ডাকতে যায় তখনই সামনে ঈদ চলে আসে। এই মন্তব্যটা করার পিছনে মূল কারণ আগামীকালকে মানে আজকে বাংলাদেশের আজকে কিছুক্ষণ পরেই হয়তো বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করবেন বিএনপি নেতৃবৃন্দ এবং খুব সম্ভব সর্বদলীয় লোকজনকে উনি ডেকেছেন। যদি বিএনপি কোনো সমঝোতায় না আসে তাহলে কী হইব? তাহলে নিশ্চয়ই আন্দোলনে যাবে। তো আন্দোলনে যাবে কি করে? সামনে তো ঈদ। দেখেন কপালটা কত খারাপ, আবারও ঈদ। এই যে এতদিন ঈদ ছিল না, সিটি কর্পোরেশন আন্দোলন করেন এই বিএনপি, ডাক্কা আন্দোলন করছে, এমন আন্দোলন করছে ঢাকা শহর বন্ধ হয়ে গেছে। দক্ষিণের অবস্থা খারাপ, এখনো খারাপ, জনদুর্ভোগ, ময়লা ভাগারে পড়ে রয়েছে, মানুষ কাজ করতে পারে না। 10,000 মানুষ প্রতিদিন নাকি পত্রিকায় করলাম এই কর্পোরেশন থেকে যে সেবা নেয় সেগুলো বন্ধ হয়ে গেছে। এখানে বিবাহ আছে, তালাকনামা আছে, দলিলপত্র আছে, ট্রেড লাইসেন্স আছে, ব্যবসা বাণিজ্য আছে, মেডিকেল আছে, মাতৃসদন আছে, কত কিছু আছে, দিছে শেষ করে পুরা কতগুলা দিন বন্ধ করে রাখছে সামান্য একটা সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য। কিন্তু এখন যেহেতু দেশের নির্বাচন, তখন তো আন্দোলন দরকার। পারবে না, কারণ সামনে ঈদ। আগামীকালকে মানে আজকে, আমি খালি বারবার আগামীকালকে এই জন্য বলছি, আমাদের এখানে এখনো 1 তারিখ। আজকে মানে যখন দেখাটা হবে, যখন মিটিংটা হবে, তখন কি হবে? অনেক বিজ্ঞ পণ্ডিতরা বলছেন আগামীকালকে একটা এসপার হয়ে যাবে। কি হবে? হয় ইলেকশন ডিসেম্বরে হবে, না ইউনূস স্যার পদত্যাগ করবেন। এরা সব বুকার স্বর্গে বাস করে, এরা জানেই না, এরা বুঝেই না। সব বলে বড় বড় সাংবাদিক এখন ইউটিউবার হয়েছে, এরা বুঝেই না ইউনূস স্যারের শক্তিটা কোথায়, আর ইউনূস স্যার কি খেলাটা খেলবে কালকে, মানে আজকে, সরি মানে কালকে বলছি। ইউনূস স্যার কি করবে? ইউনূস স্যার সবাইকে ডাকছে, জুলাই সনদটা পাশ করাবে। জুলাই সনদটা পাশ করে বলবে যে প্রথম তো অ্যাকচুয়ালি স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। মানবে না। আচ্ছা, দেশের ইলেকশন যদি হয় সেটা জুলাই হবে, মানবে না। না মানলে উপায় নাই, আন্দোলনও যেতে পারবে না। এখন ঈদ আছে, ঈদের পরে আন্দোলন যাবে, সেই রাস্তাও বন্ধ করে দিতেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন আজকে একটা নতুন রায় হয়েছে, রায় মানে আপিল বিভাগ, তারেক জিয়া সাহেব, বাবর সাহেব, পিন্টু সাহেবের নামে যে মামলাগুলো ছিল 21 গ্রেনেড হামলার, সেই মামলাগুলোর আবার অ্যাপিল করার অনুমতি পাওয়া গেছে। আমরা অনেকেই বলি না যে তারেক সাহেব কেন আসে না। তারেক সাহেব তো কাঁচা লোক না। তারেক সাহেব এই যে মামলাটা এখন নতুন করে স্টার্ট হবে, এটাকে একটা থ্রেডিং না? মানে অনেকেই বলছে ইউনূস স্যার করাইছে, অনেকেই বলছে ইউনূস স্যারের কোনো হাত নাই, অনেকেই বলছে এটা আইন বিভাগ করছে। আমি সেই বিতর্কে গেলাম না, কিন্তু নতুন একটা প্রবলেমে বিএনপি ফেস করবে আগামীকালের পর থেকে। এমত অবস্থায় ওনারা আন্দোলন করবেন না ওনারা তারেক জিয়া সাহেবকে মানে তারেক রহমান সাহেবকে সেভ করবেন? অনেক মারপিচ আছে ভাই, এই রাজনীতি জিনিসটা এত খারাপ। অনেকেই বলে ইউনূসের তো অর্থনীতিবিদ ছিল, উনি তো রাজনীতি বুঝে না, উনি আপনাদের রাজনীতি শিখাই দিবে। জিয়াউর রহমান সাহেব বলছিল না, আই উইল মেক পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ানস। আর ইউনূস সাহেব বলে যাবে যাওয়ার সময়, আই টিচ ইউ পলিটিশিয়ানস হাউ টু মেক পলিটিক্স। লেগে রেখেন কথাটা। এদিকে আমরা চাই না আজকে যে মিটিংটা হবে এটা মানে কোনো ঝামেলা হয়ে শেষ হোক। কিন্তু আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় ব্যাপারটা এরকম হবে যে আপনি দোকানে যাওয়ার বেলা জিনিস কিনতে চান, বলে এই শার্টটার দাম কত রে ভাই? বলে 1500 টাকা। না ভাই 500 টাকা দেবো। বলে ভাই 1500 টাকার শার্ট কি 500 টাকা হয়? বলে 600 টাকা দেবো। বলে না ঠিক আছে ভাই, আপনি 1000 টাকা দেন। বলে না, আমার আপনার দুজনের কথাই থাকুক, 900 টাকা দেবো। তারপর একটা সমঝোতা হয়ে গেল, কেউ উইন করলো না। এরকম সিচুয়েশন হইতে পারে। কিন্তু আমার যেটা হিসাব, আমি যেটা বুঝি, তাতে মনে হয় এই যে মামলাটা হয়ে গেল বা মামলাটা হবে আপিল বিভাগে, যেটা কিন্তু এক্সপেক্টেড ছিল না, এইটা হওয়ার জন্য হয়তো বা বিএনপিকে একটু চাপে ফেলে দিছে। সরকার দেন, মানুষ বলছে সরকার, আইন বিভাগ দেখ। আমরা এগুলো বুঝি না ভাই, আইনের মারপেজ বুঝি না। আমরা জানি সবাই খালাস পেয়ে গেছে, এখন শুনতেছি আবার সরকার আপিল করবে, মানে সরকারি ভাবে আপিল করবে। এগুলো তো আসলে ভালো না। তো এখন এগুলো কেন হচ্ছে, এগুলো আপনাদের বুঝতে হবে। এবং আপনারা কারা যারা বলেন যে ইউনূসের পদত্যাগ করবে কালকেই, মানে আজকেই পদত্যাগ করবে, আপনারা আসলে, আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, আপনারা বোকার স্বর্গে বাস করেন। আচ্ছা, যদি সমঝোতা না হয় তাহলে আন্দোলন, ইউনূসের পদত্যাগ করবে কালকে, এটা আপনারা কেউ ভাইবেন না, কেউ মানে মনে ভাইবেন না, স্বপ্নেও ভাইবেন না। এটা হবে না। এটা হবে এই জন্য যে উনি ইচ্ছা করলেই আইলো, উনি ইচ্ছা করলে যে বোকা, এটা তো সোজা না। ওনারা মানুষ যাইতে দিবে না। ওটা কোনো ফাইদাই পাইছে নাকি? আমি আইলাম, আমি এবার ইচ্ছা করে গেলাম গা। ওনাকে শেষ করে যেতে হবে। বাংলাদেশের সংস্কার বিচার কার্য করে অন্তত একটা পজিশনে এসে তাকে যেতে হবে, তাহলে তার সম্মান থাকবে। সেটা সে বোঝে না তা কিন্তু না। দেখেন এখন যদি যে আন্দোলনটা এইভাবেই হয়, আমি যেগুলো কথা বললাম এগুলো সব মিথ্যা কথা, বিএনপি আন্দোলনে নামবে, মানে ঢাকা শহর ফাটাইয়া ফেলাইব, কি হইব বলেন? এই যে আন্দোলনটা হবে,
এই যে আন্দোলনটা হবে এত করে কার দুর্ভোগ হবে যদি হয়? আমি এখনো বলতেছি কালকে ওই যে শার্ট কেনার মতো গল্প হইব, দুইজনে মিলে সমঝোতা হইব, এটা মোটামুটি শিওর। তারপরেও আমি নেগেটিভ ধরে বলতেছি যদি আন্দোলন হয় কি অবস্থা হবে চিন্তা করছেন? আপনি দক্ষিণ সিটির অবস্থা জানেন, যারা ওল্ড সিটিতে থাকেন, যারা ওল্ড টাউনে থাকেন, যারা ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ শাখায় থাকেন, তারা বুঝতেছেন কি অবস্থা। এটা যে কি দুর্বিষহ অবস্থা হয়, যে অবস্থা আমরা বিগত বহু বছর দেখছি। বাংলাদেশের মানুষজন এই 24-এর আন্দোলনের পরে আর চায় না ভাই, আর চায় না সেই আন্দোলন করতে। আমরা সবাই শান্তি চাই। আমি তাই বলবো সরকারকে এবং বিএনপিকে আপনারা উইন উইন সিচুয়েশনে যায় ব্যাপারটা কালকে সমঝোতা করে দিয়েন। এবার আসি একটু লাস্ট কথা বলি। আপনারা জানেন সরকার হাসিনার বিচার শুরু হয়ে গেছে আজকে। আপনারা সবাই হয়তো দেখছেন টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছে। এটাও কিন্তু একটা মানে রেকর্ড বাংলাদেশের জন্য। বাংলাদেশ আমার মনে বিশ্বের খুব কম দেশই আছে যে কোনো একটা এই ধরনের বিচার যে পাবলিকলি হচ্ছে এবং সেটা সম্প্রচার হচ্ছে টেলিভিশনে। এটা একটা ইতিহাস নজির করলো ইউনূস স্যার। তো যা হচ্ছে আপনারা দেখছেন, এর ফলাফল আপনারা জানেন। যারা জানেন না তাদের জন্য শুধু ছোট্ট করে বলি, আমি একটু পত্রিকার থেকে একটু নিউজটা আপনাদের জানাই দিই, যারা জানেন না তাদের জন্য, আর যারা জানেন তাদের তো কিছু বলারই নেই। কি লিখছে আজকে সেটা একটু পড়ি। মানবতা বিরোধী অপরাধ, হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। শেখ হাসিনা যে কোনো মূল্যে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে এমন চেষ্টা থেকে গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল। সেই সময় সংগঠিত সব অপরাধের নিউক্লিয়াস ছিলেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনা ছিলেন সব অপরাধীরও প্রাণ ভ্রমরা। খুব সুন্দর একটা শব্দ লিখতে, প্রাণ ভ্রমরা। গত অভ্যুত্থানের প্রায় 10 মাস পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ফর্মাল চার্জ দাখিল করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গতকাল রোববার দুপুরে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করার সময় শেখ হাসিনার বিরুদ্ধে নানা মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি ট্রাইব্যুনালকে বলেন শেখ হাসিনার অধীনে অন্য অপরাধীরা বিশ্বাস করতেন শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবেন এবং শত অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবেন, আনুগত্যের জন্য পুরস্কৃত হবেন এই অপরাধীদের প্রাণ ভূমরাও তিনি। তারপরে লিখেছেন আনুষ্ঠানিক অভিযোগ শেষে শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ। মানে তাদেরকে অলরেডি ভিকটিম করে ফেলাইছে। তারা অলরেডি কনভিক্টেড, যে তারা এই তিনজনকে আপাতত মানে আমি পুরাটা পড়লে আপনারা বোরফিল করবেন। এই তিনজনকে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দিয়েছে বা অ্যারেস্ট করার জন্য আদেশ দিয়েছেন। এর মধ্যে আইজিপি সাহেব অ্যারেস্টেড আছেন, কামাল সাহেব নাই, শেখ হাসিনা নাই। আদালত বলেছে তাদেরকে অ্যারেস্ট করে 26 তারিখে এসে এখানে হাজির করা হবে। অ্যারেস্ট করতে পারবে না, এটা আদালতের রুলস। মানে বিচারটা শুরু হয়ে গেল। এই যে শুরু হলো এইটাই কিন্তু ইউনূস স্যার চাইছিল। আপনারা দেখেন এই যে বিচারটার মধ্যে এক জায়গায় দেখবেন যে একটা জায়গায় লিখছে এই যে প্রসিকিউটর 8000 পৃষ্ঠার একটা ভলিউম বানাইছে। 8000 পৃষ্ঠা। ভাই 8000 পৃষ্ঠা লিখতে কতক্ষণ লাগে? তারপরে টাইপ করতে কতক্ষণ লাগে? টাইপ করে কারেকশন করতে কতক্ষণ লাগে? আমরা তো বলে ফেলাই, বিচার করে ফেলান, চলে যান আপনি। আরে ভাই এত সোজা যাওয়া? ইউনূস স্যার এইগুলোর একটা প্রসিডিউর করেই জুনের নির্বাচন দিবে এবং আগামীকালকে আপনারা যেভাবে বুঝান আমার মনে হয় একটা বিএনপির মূলা ধরাইয়া দিবে। শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় সংলাপ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে। আরেকটি বিষয় হলো জামাত আজকে নিবন্ধন পেয়ে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করার জন্য বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করছেন 2025 সালের 1 জুন। আমরা যদি 2025 সালের 1 জুন জামাতকে আগে যেরকম 54 বছর যাবত আমরা বলে আসছি যে বিএনপি জামাত বাংলাদেশের, বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল, আজকে থেকে বলা যাবে বিএনপি জামাত বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল। যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে তার পুরা সংসদ নিয়ে, জাতীয় পার্টির এখন চাচ্ছে বিচার অনেকের কাছ থেকে, সেই কারণে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ বাদ দিয়ে আজকের বাংলাদেশের 1 জুন 2025 থেকে জামাত বাংলাদেশের প্রথম সারির প্রথম দুইটি দলের একটি দল, একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটি দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই দুটি দলের কথা আজকে আমি বলবো শুরুতে, এর শেষে গিয়ে আমি ফিনিশ করব। সোমবার শুরু হতে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা সংলাপ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। তাই দুটা বিষয়ে আপনারা যদি একটু মনোযোগী হন তাহলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য আমি আমার বিবেক, বুদ্ধি, মেধা দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই শুরু হোক জামাতের উত্থান আজকে কেন আমি বললাম সেই কথার বিশ্লেষণ। আজকে জামাতের উত্থানের একটি বিশ্লেষণ করতে গেলে আমাকে পিছনে ফিরত যেতে হবে 90 সালের দিকে। আজ থেকে 35 বছর আগে 90 সালে যা ঘটেছিল বাংলাদেশে, আর 2025 সালে তার পুনরাবৃত্তি অথবা 26 সালে এর একটি ফলাফল আপনারা দেখতে পেতে পারেন। আমার বিবেক মেধা দিয়ে কথাটা বলছি, আপনারা বিবেক আর মেধা দিয়ে কথাগুলো শুনে যদি মন্তব্য লেখেন এবং শেয়ার করে যদি মানুষের কাছে পৌঁছিয়ে দেন, কৃতজ্ঞতা প্রকাশ করব আপনাদের কাছে। প্রথমে জামাত আজকের থেকে কেন বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল হলেন এবং এই জামাতকে যারা তুচ্ছ তাচ্ছিল্য ছোট করে দেখছিলেন তাদের কাছে আজকে জামাত হয়ে গিয়ে যাবে আজকের থেকে একেবারে টপ লেভেলের রাজনৈতিক দলের দুটার ভিতরে একটি। প্রিয় দর্শক, আজকের নিবন্ধনের পরে আমি এই কথাটা তুলে আনছি যে 90 সালে যখন নির্বাচন হবে, 90 সালের
নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল 91 সালের 27 ফেব্রুয়ারি। এই 91 সালের 27 ফেব্রুয়ারির আগে 90 ডিসেম্বরের 6 তারিখে জেনারেল এরশাদ যখন ক্ষমতাচ্যুত হলেন, সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জামাত ইসলামী, 3টি দলের যৌথ আন্দোলনে জেনারেল এরশাদ পদত্যাগ করেছিলেন। জেনারেল এরশাদ পদত্যাগের পরে 100% ধরে নেওয়া হয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। ভারত বাংলাদেশ যৌথভাবে সকল মিডিয়াতে, তখন মিডিয়া বলতে শুধুমাত্র সরকারি একটি টেলিভিশন ছিল, সেটার নাম বিটিভি, এখনো আছে বাংলাদেশ টেলিভিশন, তখন আর কোনো টেলিভিশন বাংলাদেশে ছিল না। তারপরে আমরা মিডিয়া হিসাবে তখন আমরা পেতাম বাংলাদেশের দৈনিক নিউজ পেপার, দৈনিক পত্রিকাগুলাই ছিল মিডিয়া মুখপাত্র, এবং সেখান থেকেই আমরা নিউজগুলা পেতাম। যেদিকে রাজনৈতিক হালচাল, সেই তথ্যগুলা পাওয়ার জন্য প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে মানুষ লাইন ধরে পেপার কিনতেন। কি ঘটেছে গত রাতে সেটা জানার জন্য পরদিন সকালে মানুষ লাইন ধরতেন। আর এখন আমরা 5 মিনিট 10 মিনিট ঘটনা শুরুর সরাসরি লাইভ, সরাসরি ওখান থেকে করা ভিডিও, এবং সেই তথ্যগুলা কয়েক ঘন্টার ভিতরে বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে যা। আন্তর্জাতিক অঙ্গনেও সোশ্যাল মিডিয়ার সুবাদে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভাষা বর্ণে তা প্রকাশিত হয়ে যা। তাই আজকে আমি বলছি 91 সালে সবাই ধরেই নিয়েছিলেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য তারা কি করেছিলেন? বিটিভিতে একটি বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিলেন তৎকালীন প্রধান, দুটি রাজনৈতিক দলের 2 জন প্রধান একই দিনে। সেটা করেছিলেন 25 ফেব্রুয়ারি। আর সেই 25 ফেব্রুয়ারির বক্তব্যের ভিতরে শেখ হাসিনার হুঙ্কার ছিল, অহমিকা ছিল, এবং শেখ হাসিনা ধরেই নিয়েছিলেন এই 2 দিন পরে 27 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই 27 ফেব্রুয়ারিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনা সরকার গঠন করবেন। আর বেগম খালেদা জিয়ার বক্তব্যের মধ্যে এমনটা ছিল যে উনি ধরেই নিয়েছিলেন উনি বিরোধী দলীয় নেত্রী হবেন, এবং বেগম খালেদা জিয়া এবং বিএনপির সকল নেতাদের ভিতরে এমন একটা ধারণাই ছিল যে আমরা বিরোধী দলে থাকবো, বিরোধী শিবিরে প্রধান বিরোধী দল হব। আর যেদিন নির্বাচন হলেন 27 ফেব্রুয়ারি, নির্বাচনের দিন আওয়ামী লীগ গরু জবাই করে বিরিয়ানি, খিচুড়ি, বিভিন্ন কিছুর উৎসবের আয়োজন করেছিলেন তার দলীয় নেতাকর্মীদের জন্য, এবং তারা টেলিভিশনের সামনে বিভিন্ন খাবার দাবার নিয়ে বসেছিল ফলাফল দেখার জন্য। সারা রাত যখন ফলাফল আসতেছিল, বিএনপি বিশ্বাসই করতে পারছিলেন না যে 140টি আসন বিএনপি পাবেন। বেগম খালেদা জিয়ার 5টি, আরো 135 জন অন্যান্য নেতারা, সব মিলে 140টি আসন বিএনপি সেই 27 ফেব্রুয়ারি 1991 সালের সেই নির্বাচনটিতে বিজয়ী হয়েছিলেন। আপনারা যারা বেশি তরুণ, যাদের বয়স কম, তারা সেই বিষয়টা বাস্তবে দেখেন নাই, পরে হয়তো নানাহ মিডিয়ার কাছ থেকে কথাগুলা শুনেছেন। আর সেদিন এই অহংকারী আওয়ামী লীগ পেয়েছিলেন মাত্র 88টি আসন। 88টি আসন পেয়ে তারা দ্বিতীয় হলেন, আর 140টি আসন পেয়ে, 52টি আসন বেশি পেয়ে বিএনপি ফার্স্ট হলেন। কিন্তু তারপরেও বিএনপি যে সরকার গঠন করতে পারবে সেই বিশ্বাস বিএনপির ভিতরে তৈরি হচ্ছিল না। ভয় পাচ্ছিলেন যে 140 হলে আরো 11টি আসন আমরা কোথায় থেকে পাবো। সেই জায়গায় যখন এই সময়ে, দূর সময়ে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তৎকালীন সেনা প্রধান জেনারেল নুরুদ্দিন সাহেবকে, জামাতের আধ্যাত্মিক নেতা ভারপ্রাপ্ত আমির ছিলেন আব্বাস আলী খান, আর জনাব অধ্যাপক গোলাম আজম ছিলেন আধ্যাত্মিক নেতা, ওনার কাছে পাঠিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জেনারেল নুরুদ্দিন খানকে, যে আপনারা যদি বিএনপিকে সাপোর্ট করেন তাহলে আরেকটি উপনির্বাচন হওয়া লাগবে না, আর যদি আপনারা বিএনপিকে সাপোর্ট না করেন তাহলে আরেকবার নির্বাচন হতে হবে বাংলাদেশে। তাই আপনাদের সাপোর্টটা খুবই দরকার। জেনারেল নুরুদ্দিন সাহেব ছিলেন বাংলাদেশ মুসলিম লীগ পরিবারের সন্তান। মুসলিম লীগ পরিবার আর জামাত ইসলামীর পরিবারের ভিতরে, নেজামে ইসলামী, ওরকম ইসলামী দলগুলা ওই পরিবারের ভিতরে কিন্তু একটা সুসম্পর্কে অতীতও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই নুরুদ্দিন সাহেব সেই প্রস্তাবটা যখন অধ্যাপক গোলাম আজম সাহেবকে দিলেন, গোলাম আজম সাহেব মজলিসে শুরার বৈঠকে সেই প্রস্তাব পাঠালেন, এবং সেখান থেকে পাশ হয়ে বেগম খালেদা জিয়াকে নিঃশর্তভাবে সমর্থন দিলেন। তাদের 18টি সিট, তাদের 11টি দরকার ছিল, 18টি হওয়াতে আরো 7টি বেশি হয়েছে। বিএনপি, বেগম খালেদা জিয়া 91 সালে সরকার গঠন করে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব নতুন সরকার বেগম খালেদা জিয়াকে শপথ দিয়ে তারপরে উনি 3 মাসের মধ্যেই বিদায় নেন। প্রিয় দর্শক, আজকে শিক্ষণীয় কোন বিষয়টি, কেন আমি সেই 91-র কথাটি বলতে হচ্ছে, এই জন্য বলতে হচ্ছে বিএনপির তারেক রহমান ছাড়া এবং বেগম খালেদা জিয়া ছাড়া বাকি যত বিএনপির নেতৃবৃন্দ আছে তারা এখন ধরেই নিয়েছে তারাই সরকার গঠন করবে আগামী নির্বাচন। যে কোনো দিন, যে কোনো সময় নির্বাচন হলেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এই ধরে নেওয়াটা কিন্তু জনাব তারেক রহমান মনে করছেন না। জনাব তারেক রহমান বারবার তাদের নেতাদেরকে বহিষ্কার করছেন, দুর্নীতি
এবং বিভিন্ন জায়গায় স্বজনপ্রীতি, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় এক দলের ভিতরে গ্রুপিং, বিভিন্ন জায়গায় এই গ্রুপিং এ মানুষ হত্যা, মানুষ আহত হচ্ছে নিজ দলের। সে কারণে তারেক রহমান অনেক শক্ত কথাও বলছেন দলের ভিতরে। তারপরেও দলের পরের সারির জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার পরে যারা আছেন প্রত্যেকেই অনেকটা অহংকার অহমিকা নিয়ে, কেউ প্রস্রাব করে ভাসিয়ে দেব, কেউ মন্ত্রী পরিষদ অলরেডি বিএনপির ভিতরে গঠন করে ফেলেছেন। কে কোন মন্ত্রী হবেন, কে কোন পদে যাবেন, কে কোন দায়িত্ব নেবেন, থানা লেভেল, উপজেলা লেভেলে কে কোন কন্ট্রাক্টারি করবেন, সবকিছু যেন এখন তারা তৈরি করে রেখে দিয়েছেন। নির্বাচনের দিনটা আসবে, তারপর দিন থেকে ফলাফলের পরে তারা এগুলা পূর্ণভাবে ভোগ করা শুরু করবেন। প্রিয় দর্শক, আমি বলে রাখছি 91 সালে নির্বাচনের দিন পর্যন্ত আওয়ামী লীগ এরকম ভাবে, আওয়ামী লীগের তুফাইল আহমেদ কোন মন্ত্রী হবে, আমির হোসেন আমু কোন মন্ত্রী হবে, এই সবকিছু পত্র পত্রিকায় চলে এসেছিল এবং তখনকার সময় বুঝাই যাচ্ছিল যে আওয়ামী লীগ সরকার গঠন করছে। বিএনপি নিজের থেকেই তারা বিরোধী দলে থাকবে সেটাই বলে আসছিল, কিন্তু জনতার গোপন ভোট, জনতার ব্যালটের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুকুট পড়েছিলেন প্রধানমন্ত্রীর। প্রিয় দর্শক, এবারের নির্বাচনে জামাত আজকে জনতার সামনে যেই কথাটা পৌঁছিয়েছেন, তারা সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তাদের অধিকার, কিন অধিকার, তাদের সংবিধানে লেখা ছিল একমাত্র আল্লাহর উপর ভরসা, মানে একমাত্র আইনের মালিক, হুকুমের মালিক, আমরা একমাত্র আল্লাহর গোলাম। এই রকম একটি শব্দ থাকার কারণে তাদের নিবন্ধন বাতিল করেছিল 12 বছর আগে আওয়ামী লীগ। আর সেই 12 বছর পরে তাদের সেই আওয়ামী লীগের এই যে বন্ধ করে রেখেছিল, বন্ধটা উঠিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চে 4 জন সিনিয়র বিচারপতি। এখন থেকে জামায়াতের নিবন্ধন কমপ্লিট, মার্কার বিষয়ে কোনো ধরনের কোনো কিছু আদালতের মামলায় ছিল না, আওয়ামী লীগ আদালতে করে নাই, সেটা করেছিল আবার নির্বাচন কমিশন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।